ট্রাম্পের পরিকল্পনা থমকে 2 টুকরো গাজা, মাঠে আবার শক্তি ফিরে পাচ্ছে হামাস। ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে তোলপাড়, রাশিয়ার পাল্টা প্রস্তাবে বিভাজনের ফাঁদ দেখছে যুক্তরাষ্ট্র। লেবাননের যুদ্ধবিরতি ছিন্নভিন্ন, ইসরায়েলে হামলা 114 বেসামরিক নিহত, জাতিসংঘের ভয়াবহ রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধে হঠাৎ কেনিয়ানদের ভিড়, 200+ নাগরিক লড়ছে রাশিয়ার হয়ে। পারমাণবিক সাবমেরিন বানাতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের চমকপ্রদ অনুমোদনে উত্তপ্ত এশিয়া। এবং চীনকে চাপে ফেলতে চায় জাপান, তাইওয়ান ইস্যুতে করা হুঁশিয়ারি দিল বেইজিং। ট্রাম্পের পরিকল্পনা থমকে 2 টুকরো গাজা, মাঠে আবার শক্তি ফিরে পাচ্ছে হামাস। গাজায় যুদ্ধ পরবর্তী প্রশাসন নিয়ে আলোচনার গতি ধীর হলেও এর মধ্যে বিভিন্ন খাতে নিজের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে হামাস। স্থানীয়দের অভিযোগ, মুরগির দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে সিগারেট ও জ্বালানির উপর ফি আদায়, সব মিলিয়ে হামাসে ধীরে ধীরে প্রশাসনিক কর্তৃত্ব বাড়িয়ে তুলছে। এতে যুদ্ধবিরতি চুক্তিতে দেওয়া ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। গত মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েল সেনা প্রত্যাহার করা এলাকাগুলো দ্রুত দখলে নেয় হামাস। এই সময় ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বা চুরি ডাকাতির মতো অভিযোগে ডজনখানেক ফিলিস্তিনিকে হত্যা করা হয়। আন্তর্জাতিক শক্তিগুলো হামাসের কাছে অস্ত্র ছাড়ার ও সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর দাবি জানালে এই শূন্যস্থান পূরণ করবে কে, এ বিষয়ে পরিষ্কার কোনো রূপরেখা নেই। 1 ডজনের মতো গাজাবাসী রয়টার্সকে জানিয়েছেন, দৈনন্দিন জীবনে হামাসের নিয়ন্ত্রণ আরও স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে। গাজায় ঢোকা প্রায় সবকিছুর উপর নজরদারি চলছে। জ্বালানি, সিগারেট সহ কয়েকটি পণ্যে ফি আদায়ের কথাও বলেছেন তাদের 10 জন। তাদের মধ্যে 3 জন সরাসরি ব্যবসার সঙ্গে যুক্ত। তবে হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম কার্যালয়ের প্রধান ইসমাইল আল থাওয়াবাতা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সিগারেট বা জ্বালানির উপর কোনো কর আরোপ করা হয়নি, বরং কর্তৃপক্ষ শুধু জরুরি মানবিক ও প্রশাসনিক কাজ করছে এবং বাজার দর নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আবারও বলেন, হামাস নতুন প্রযুক্তি নির্ভর প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত, লক্ষ্য কেবল বিশৃঙ্খলা ঠেকানো। গাজার একটি দোকানের মালিক হাতেম আবু দালাল বলেন, পর্যাপ্ত পণ্য না ঢোকার কারণে দাম বেড়েছে। সরকারি প্রতিনিধিরা নিয়মিত বাজার ঘুরে দাম যাচাই করে নির্ধারণ করছেন। নুসাইরাতে বাজার করতে আসা মোহাম্মদ খলিফা বলেন, গাজার বাজারে এখন স্টক এক্সচেঞ্জের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার কথায়, দাম বেশি আর নেই, পরিস্থিতি কঠিন, সামনে শীত, জীবন আরও কঠিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি গাজা পরিকল্পনার অংশ হিসেবে 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে 2023 সালে 7 অক্টোবর হামাসের ইসরায়েল হামলায় আটক শেষে জীবিত জিম্মিদের মুক্তি নিশ্চিত হয়েছে। পরিকল্পনায় বলা হয়েছিল, একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন, বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠন শুরু করার কথা। কিন্তু একাধিক সূত্রে বরাতে রয়টার্স জানিয়েছে, মাঠের বাস্তবতা উল্টো দিকে যাচ্ছে। গাজার বিভাজন এখন প্রায় সত্যি হয়ে উঠছে। ইসরায়েলি বাহিনী এখনো গাজা অঞ্চলের অর্ধেকের বেশি এলাকায় অবস্থান করছে, আর পরিকল্পনা বাস্তবায়ন মোটেও এগোচ্ছে না। গাজায় থাকা প্রায় 2 মিলিয়ন মানুষ এখনো হামাসের নিয়ন্ত্রিত এলাকাতেই বসবাস করছেন। 2007 সালে ফাতা নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় হামাস। ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো গাইতাল ওমারি বলেন, হামাস স্থানীয় আন্তর্জাতিক মহলকে দেখাতে চায় তাদের ছাড়া গাজার ভবিষ্যৎ ভাবাই সম্ভব নয়। ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে তোলপাড়, রাশিয়ার পাল্টা প্রস্তাবে বিভাজনের ফাঁদ দেখছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল গাজার যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রাশিয়ার পাল্টা প্রস্তাবকে একেবারেই ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থন না করলে ফিলিস্তিনিদের গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে। বৃহস্পতিবার জাতিসংঘের মার্কিন মিশনে এক মুখপাত্র বিবৃতিতে জানান, ওয়াশিংটনের প্রস্তাব নিয়ে বিভেদ তৈরি করার যে চেষ্টা চলছে তা ভয়াবহ ফল বয়ে আনতে পারে। তার দাবি, ইসরায়েল যদি আবার যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরু করে, তাহলে ফিলিস্তিনিদের জন্য যে বিপর্যয় তৈরি হবে তা সম্পূর্ণভাবে এড়ানো যেত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের খসড়া প্রস্তাব চূড়ান্ত করতে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের কাছে পাঠিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী গাজার জন্য 2 বছর একটি ট্রানজিশনাল গভর্নেন্স বডি আইএসএফ গঠন করা হবে। এটিকে বলা হচ্ছে বোর্ড অফ পিস, যার সভাপতি হবেন ডোনাল্ড ট্রাম্প। এই কাঠামোর অধীনে সদস্য রাষ্ট্রগুলো একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠাতে পারবে। বাহিনীটির কাজ হবে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তার পথ খোলা রাখা এবং সীমান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা। পাশাপাশি তার স্থানীয় পুলিশের প্রশিক্ষণও দেবে। অন্যদিকে রাশিয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সবচেয়ে আলোচিত অংশ বোর্ড অফ পিসের উল্লেখই নেই, বরং দুই পক্ষের সংঘাত থামাতে একটি ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য পথ খুঁজে বের করার কথা বলা হয়েছে।
রুশ নোটে বলা হয়েছে, তাদের লক্ষ্য হল নিরাপত্তা পরিষদ এমন একটি সুষম ঐক্যমত্যপূর্ণ সমাধান তৈরি করুক যা দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে সাহায্য করবে। রাশিয়ার খসড়া প্রস্তাবে জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ করা হয়েছে গাজার জন্য আইএসএফ গঠনের বিকল্প কোনো পদ্ধতি বিবেচনায় নিতে। গত 8 অক্টোবর যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশের মধ্যস্থতায় ইসরায়েল হামাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এতে ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি বন্দীদের ফেরত পাওয়া, আংশিক সেনা প্রত্যাহার এবং সীমিত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ তৈরি হয়। তবে যুদ্ধবিরতি চললেও ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে, যাতে শত শত ফিলিস্তিনের প্রাণ ঝরছে। মার্কিন মিশন বলছে, এখনকার ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে নিরাপত্তা পরিষদের উচিত ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রস্তাব সমর্থন করা। তাদের ভাষায়, এটি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথে যাওয়ার একটি ঐতিহাসিক সুযোগ। লেবাননের যুদ্ধবিরতি ছিন্নভিন্ন, ইসরায়েলে হামলা 114 বেসামরিক নিহত, জাতিসংঘের ভয়াবহ রিপোর্ট। 2024 সালে নভেম্বরে লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এখন পর্যন্ত অন্তত 114 জন বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এমন তথ্য তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বা OSCHR এর মুখপাত্র থামিনাল খিতান তুর্কি বার্তা সংস্থা আনাদুলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বেসামরিক হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলেও জানান তিনি। আল খিতানের ভাষায়, বেসামরিক মানুষের উপর চলমান এই প্রাণঘাতী হামলা অবিলম্বে থামানো উচিত। 2 বছরের বেশি সময় ধরে এই অঞ্চলের মানুষ অনিশ্চয়তা, ভয় আর আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে। তিনি আরো বলেন, শত্রুতাপূর্ণ কার্যক্রম বন্ধের চুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইন উভয়ের প্রতি জরুরি ভিত্তিতে সম্মান দেখানো প্রয়োজন। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2023 সাল অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে এখন পর্যন্ত 4000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 17,000 জন আহত হয়েছেন। বিশেষ করে 2024 সালের সেপ্টেম্বর থেকে ইসরায়েলের সব বিমান হামলা পূর্ণমাত্রা সামরিক অভিযানের রূপ নেয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে হঠাৎ কেনিয়ানদের ভিড়, 200+ নাগরিক লড়ছে রাশিয়ার হয়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঠে এখন লড়াই করছে আফ্রিকার দেশ কেনিয়ার 2 শতাধিক নাগরিক, এমন তথ্য প্রকাশ করেছে কেনিয়া সরকার। বুধবার 12 নভেম্বর প্রধানমন্ত্রী পরিষদ সচিব মুসালিয়া মুদাবাদে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রকাশিত সেই বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বাহিনীতে কেনিয়ানদের ভরসা করার নেটওয়ার্ক এখনও সক্রিয় রয়েছে। এসব নেটওয়ার্ক সরাসরি কেনিয়ান নাগরিকদের লক্ষ্য করে রিক্রুট করার চেষ্টা করছে। সরকার জানায়, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে যায় কেনিয়ানদের মধ্যে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সাবেক সদস্যও রয়েছে। পরিস্থিতিকে চরম উদ্বেগজনক বলে উল্লেখ করে বিদেশে উচ্চ বেতনের লোভে প্রলুব্ধ না হওয়ার আহ্বান জানিয়েছেন সচিব মুদাবাদি। এর আগে গত সপ্তাহে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে সংঘাতপূর্ণ এলাকায় আটক কেনিয়ানদের মুক্তি দেওয়ার অনুরোধ জানান। ইউক্রেন গত সপ্তাহে আরও দাবি করে, আফ্রিকার 36টি দেশের অন্তত 1400 জনেরও বেশি নাগরিককে রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে অংশ নিতে দেখা যাচ্ছে। কিয়েভের অভিযোগ, তাদের অনেককে প্রতারণার মাধ্যমে রাশিয়ান বাহিনীতে যুক্ত করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট দপ্তর 6 নভেম্বর জানায়, 17 জন দক্ষিণ আফ্রিকানকে উচ্চ বেতনের প্রতিশ্রুতি দিয়ে ভাড়াটে সৈন্য হিসেবে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে পাঠানো হয়েছিল। তারা এখন ইউক্রেনের দনবাস অঞ্চলের যুদ্ধক্ষেত্রে আটকে পড়েছে। তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। পারমাণবিক সাবমেরিন বানাতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের চমকপ্রদ অনুমোদনে উত্তপ্ত এশিয়া। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সম্প্রতি হওয়া বৃহত্তর বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির অংশ হিসেবেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ খাতে $150 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানান, জাহাজ নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক শিল্পে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সহযোগিতার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার নিজস্ব পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি শুরু করবে। হোয়াইট হাউসে প্রকাশিত ফ্যাক্ট শিটে নিশ্চিত করা হয়েছে যে ওয়াশিংটন সিউলকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছে। শুধু তাই নয়, $150 বিলিয়ন পাশাপাশি দক্ষিণ কোরিয়া আরও $200 বিলিয়ন মার্কিন শিল্প খাতে বিনিয়োগ করবে। ইয়নহাপের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে কোরিয়া পণ্যের উপর শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা এই বিনিয়োগের সিদ্ধান্ত এসেছে। প্রেসিডেন্ট লি এই চুক্তিকে অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় পরিবর্তনকারী মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দুই দেশ ইতোমধ্যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির কাজে শুরুর বিষয়ে একমত হয়েছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন তৈরির অনুমতি দিয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। চুক্তি অনুযায়ী সিউল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণেও সক্ষম হবে। যৌথ ফ্যাক্ট শিটে আরও বলা হয়েছে,
মার্কিন বাণিজ্যিক জাহাজ এবং যুদ্ধপ্রস্তুত মার্কিন সামরিক জাহাজের সংখ্যা বাড়াতে উভয় দেশ একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে কাজ করবে, ইয়নহাপ জানায়। দক্ষিণ কোরিয়া 2030-এর দশকের মাঝামাঝি সময়ে 4টি বা তার চেয়েও বেশি 5,000 টন ওজনের প্রজ্বলিত অস্ত্রসজ্জিত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে এই সক্ষমতা অর্জন করতে পারলে দক্ষিণ কোরিয়া নৌবাহিনী ও প্রতিরক্ষা শিল্পে বিপুল অগ্রগতি হবে। পাশাপাশি সিউল বিশ্বের সীমিত কয়েকটি দেশের কাতারে উঠে যাবে যারা নিজেরাই পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করতে পারে। তবে এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। সিউলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ডাইবিং বলেন, এমন ধরনের চুক্তি গণবাণিজ্য নয়, বরং বৈশ্বিক অপ্রসারণ নীতি এবং কোরীয় উপদ্বীপ সহ বৃহত্তর অঞ্চলের স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলবে। চীনকে চাপে ফেলতে চায় জাপান, তাইওয়ান ইস্যুতে করা হুঁশিয়ারি দিল বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপানকে সতর্ক করেছে, যদি তারা তাইওয়ান প্রণালীতে সামরিক হস্তক্ষেপ করে তাহলে তা আগ্রাসন হিসেবে গণ্য হবে এবং চীন শক্তিশালী পাল্টা আক্রমণ চালাবে। মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল লিনজিয়ান এক ব্রিফিংয়ে বলেন, যদি জাপান সাহস করে তাইওয়ান প্রণালীতে সামরিক হস্তক্ষেপ করতে তাহলে চীন তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে জাপান পিপলস লিবারেশন আর্মির কাছে মারাত্মক পরাজয়ের মুখোমুখি হবে এবং তাদেরকে বড় দাম দিতে হবে। লিনজিয়ান তাইওয়ান ইস্যুকে চীনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন এবং স্পষ্ট করে বলেছেন বেইজিং কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না। গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি সংসদীয় বিতর্কে বলেছিলেন, তাইওয়ান সংকটে জাপানকে সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হতে পারে। বেইজিং এই মন্তব্যকে গুরুত্ব সহকারে নিয়েছে। এমনকি টোকিওতে নিযুক্ত চীনের কনসাল জেনারেল জুয়েজিয়ান এক পোস্টে জাপানি প্রধানমন্ত্রীর মাথা কেটে ফেলার হুমকিও দিয়েছিলেন, আর যদিও পরে পোস্টটি মুছে ফেলা হয়েছে। উল্লেখ্য, 1949 সাল থেকে তাইওয়ান নিজস্ব প্রশাসন পরিচালনা করছে। তবে বেইজিং তাইওয়ানকে গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রদেশ হিসেবে ধরে নিচ্ছে এবং এই অবস্থানকে রাশিয়া সহ বেশিরভাগ দেশ সমর্থন করে আসছে।